এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গত সপ্তাহে সৌরভ এমন একটি জায়গায় গেছিল যেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটুখানি ভিডিও করে এনো, কারণ আমি আমার বন্ধুদের সঙ্গে সেটা একই রকম ভাবে শেয়ার করতে পারবো। এই দিন ওদের ডিপার্টমেন্টের একটি ফান ডে আউটিং ছিল এবং যার জন্য ওরা পৌঁছে গেছিল একটি কিবুৎজে। এই কিবুৎজটি অবস্থিত নান বলে একটি শহরে। এই শহরটি আমাদের এখান থেকে মোটামুটি ভাবে 15 থেকে 20 মিনিট যেতে লাগে। কিবুৎজ সম্পর্কে আমার তো কোনো আইডিয়া ছিল না, সৌরভের কাছেই আমি জানতে পারলাম। কিবুৎজ হলো এমন একটি কমিউনিটি যেটি তৈরি হয়েছিল মূলত এগ্রিকালচার বা কৃষিকাজের জন্যই। পরবর্তীকালে কিন্তু শুধুমাত্র কৃষিকাজেই এই কিবুৎজ কমিউনিটির মানুষেরা সীমিত থাকেননি এবং সেখানে অন্যান্য আর্টওয়ার্কেও কিন্তু তারা নিজেদের এনরিচ বা সমৃদ্ধ করতে শুরু করেন। তো সেখান থেকেই জানা যায় এরকম একটি কিবুৎজ রয়েছে যেখানে ফ্রেস্কো, তারপরে সেরামিক এই সবের কাজ হয়ে থাকে। এবং ওদের ডিপার্টমেন্টে সেদিনকে এই ফান ডে আউটিংটির মূল উদ্দেশ্য ছিল এরকম একটি কিবুৎজে এসে ওরা নিজে হাতে কিছু জিনিসপত্র তৈরি করবে। এবং এটার টোটাল ফান্ডিং ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকেই কিন্তু দেওয়া হয়েছে। আমাদের মতন সাধারণ মানুষরা যদি এই কিবুৎজে গিয়ে কোনো রকমের ওয়ার্কশপ করতে চায় তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং সেখানে পেমেন্টও আমাদের তরফ থেকেই করতে হবে। আর এক্ষেত্রে পুরোটাই ওয়াইজম্যান থেকে স্পন্সর করা হয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল দেখে এবং আমি এতটাই ইন্টারেস্ট পাচ্ছিলাম। এত সুন্দর করে সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে এবং প্রত্যেকে যতটা ইন্টারেস্ট নিয়ে জিনিসটা শিখছে। আমি সৌরভের কাছে অনেকটাই গল্প শুনছিলাম যে ও কিন্তু প্রথম দিকে কি করবে বা কিরকম ডিজাইন করবে সেটাই একটু ভাবছিল, তারপরে ও ডিসাইড করেছিল আমাদের দুজনের নাম লিখবে। ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে বিভিন্ন দেশ থেকে মানুষেরা এখানে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সৌরভদের একই ডিপার্টমেন্টের গবেষক। তো ওরাও সবাই ইচ্ছুক ছিল যে সৌরভ যে ভাষায় কথা বলে বা সৌরভও ইচ্ছুক ছিল ওরা যে ভাষায় কথা বলে সেগুলোকে লিখতে ওদের হাতের কাছে। আর সেই জন্য বাংলাতে ওরা অনেক রকম জিনিস লিখেছে বা দেখেওছে যে বাংলায় এক্স্যাক্টলি হরফগুলো কিরকম হয় এবং আমরা নিজেদের নাম লিখলে তা বাংলায় কিরকম দেখতে লাগে সেটাও কিন্তু সৌরভ ওদের শিখিয়েছিল এবং নিজেও হিব্রু ভাষাতে ওর নাম কিরকম দেখতে লাগে সেটাও একবার লিখে দেখেছিল। যে ভদ্রমহিলাকে দেখছো একটু গাইড করে দিতে, ইনিই মূলত এই কিবুৎজের কর্ণধার এবং ইনিই হেল্প করে দিচ্ছিলেন ওদের যে কিভাবে এই জিনিসটা ফর্ম করতে হয়। আমি যদি কখনো একবার যেতে পারি তাহলে অবশ্যই আরো ইলাবোরেটলি তোমাদের সঙ্গে এই সব কিছু শেয়ার করতে পারবো। আজকে শনিবার আর আজ ডিসাইড করলাম যেহেতু বাইরে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। আমরা কিন্তু এখানে আসার পরে প্রথমে যখন বাড়ি থেকে কিছুটা গোবিন্দভোগ চাল এনেছিলাম 2-3 বার মতন ভালোই খিচুড়ি খেতে পেরেছিলাম। তারপরে কি মনে হয়েছিল গোবিন্দভোগ চালও শেষ হয়ে গেছে, অতএব আর খিচুড়ি খাওয়া যাবে না। সেই জন্য একবারের জন্য ভাবিনি আমাদের কাছে যে বাসমতি চালটি রয়েছে সেটি দিয়ে একবার খিচুড়ি বানিয়ে দেখা যাক। তারপরে যখন ঠিক করলাম যে না, যা হবে হবে, একবার বাসমতি চাল দিয়েই না হয় বানিয়ে দেখি, তখন দেখলাম সত্যিই কিন্তু খেতে একদম আমাদের নর্মাল যেরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় সেরকমই লাগছে। হ্যাঁ, তুমি বলবে গন্ধটা গোবিন্দভোগ চালের ক্ষেত্রে একেবারেই তো আলাদা, সেই পার্থক্যটুকু না হয় রইলো, কিন্তু বাকি খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছিল। তাই জন্য আজকে ঠিক করলাম শীতকালে আমরা যেরকম আলু ফুলকপি এইসব দিয়ে একটুখানি খিচুড়ি খেয়ে থাকি, এমনি সময় তো অনেকেই খায় কিন্তু শীতকালে ফুলকপিটা যেহেতু বেশি মাত্রায় পড়ে সেই জন্য খেতে একটু অন্যরকম লাগে। তাই আজকে যেটুকু ফুলকপি আমার অবশিষ্ট ছিল ফ্রিজের মধ্যে সেইটা দিয়ে আলু দিয়ে ভালো করে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। আর এর সঙ্গে প্রথমে ইচ্ছে ছিল পাঁপড় ভাজা বেগুন ভাজা এইসব করতে, তারপরে শুধুমাত্র একটা করে ডিম ভাজা করে নিলাম। আর তাতেই মনে হচ্ছিল আহা, কি ভালোই না খাবারটা খাচ্ছি। আমি কিন্তু ছোট থেকেই খিচুড়ি খেতে বড় ভালোবাসি, বিশেষ করে শীতকালে যখন বাইরে জমিয়ে ঠান্ডা পড়বে সেই সময় খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আবার অন্যদিকে বর্ষার সময়তে যেই মুহূর্তে দেখবো যে বাইরে একটু বৃষ্টি পড়ছে, আমি আর বাবা একই সঙ্গে প্রায় মাকে অ্যাপ্রোচ করতাম, কি গো আজকে একটু চালে ডালে হয়ে যাবে নাকি, একসঙ্গে বসিয়ে দাও, ব্যাস রেডি হয়ে যাবে। সৌরভ এটার ওপরে একটু ঘি দিয়ে নিয়েছিল কিন্তু আমি একদম শেষে ঘি আর গরম মশলা তো দিয়েইছিলাম, তাই আলাদা করে আর ঘিটা নিলাম না। তবে এরকম গরম গরম খিচুড়িতে হাত দিতে না পারা, আবার তারপরে একটু একটু করে মুখে তোলা,
এক আলাদাই মজা, কিন্তু এরপরে একটু যদি মিষ্টি মিষ্টি চাটনি বা আচার হতো, তাহলে একদম সোনায় সোহাগা। আজকে বিকেল বেলাতে আমার আবার একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছিল। খারাপ বলতে একটু ক্লান্তি অনুভব করছিলাম। গতকাল যে পরিমাণ হাইকিং হয়েছে, তারপরে মনে হচ্ছে ওরে বাবা, কোমর গেল পা গেল এরকম অবস্থা। আর এমনিতেও ছুটির দিনগুলোতে যখন দেখি যে সৌরভ বাড়িতে রয়েছে, তখন আমার যেন অনেক রকমের লেথার্জি শরীরে চলে আসে। এই চা টুকু করতে আমার আর ইচ্ছে করে না। সকাল থেকে রান্না বান্না কিন্তু করে দেবো, এমনকি রাত্রে যদি রান্না করার থাকে সেটাও আমি করে দেবো, কিন্তু বিকেলের চাটা আমার আর ভালো লাগে না। এইসব করার পরে তারপরে ঠিক করলাম, ওই যে গতকাল ক্লে মাড বা ব্ল্যাক মাড এটা নিয়ে এসেছি, মানে কিনেছিলাম, সেইটা একবার একটু ব্যবহার করে দেখি। এটা দাম পড়েছিল প্রায় তোমার ৬২ শেকেল। ৬২ শেকেল মানে যদি আমি এখন কনভার্ট করি ইন্ডিয়ান কারেন্সিতে, তাহলে দাম হবে ধরো এই ১৪২৬ টাকা মতন। এখানে বড় বড় করে অনেক রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং বলা আছে এটা কিন্তু ফেসিয়াল মাস্ক হিসেবে ব্যবহার করা যাবে না। ডেড সিতে দেখলাম এই ব্ল্যাক মাড কিন্তু অনেকেই মুখেও লাগাচ্ছে, কিন্তু এখানে আবার বলা আছে যে এটা মুখে লাগানোর জন্য নয়, একেবারে গাতেই লাগানো যাবে এবং ফেসিয়াল কন্ট্যাক্টে যেন কোনোভাবে না আসে। অগত্যা আমি শুধুমাত্র হাতেই লাগাবো বলে ঠিক করলাম। তবে আজকে যেহেতু প্রথম দিন ইউজ করছি, তাই একটা হাতেই একবার লাগিয়ে দেখি, তাহলে ডিফারেন্সটাও বুঝতে পারবো। একটা দিকের হাতেই ভালো করে একটুখানি এই মাড়টা লাগিয়ে নিচ্ছি। আর সৌরভ পাশের ঘরে বসে বাড়িতে কথা বলছিল, ও কিন্তু এখনো জানে না এই কাজটা আমি এখন করতে বসেছি। একেবারে গিয়ে ওকে চমকে দেবো আর বলবো যে দেখো অলরেডি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো পুরো হাতটাতেই ওপরের অংশটাই আমি অ্যাপ্লাই করে নিলাম, নিচের অংশটায় আর আমি দিলাম না। ওপরটাই আমার যেহেতু কালকে মনে হচ্ছিল যে প্রচন্ড খসখসে হয়ে গেছিল অনেকক্ষণ রোদে থাকার কারণে, সেই জন্য দেখা যাক এটাতে যদি কোনো ডিফারেন্স আসে। এটা এখন আপাতত বেশ কিছুক্ষণ শুকোতে দিতে হবে, প্রায় ধরো ১০ থেকে ১৫ মিনিট রাখলেই আমার মনে হয় এটা পুরোপুরি শুকিয়ে যাবে। এটা লাগানোর পরে হাতটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর দারুণ একটা আরামও হচ্ছে। ব্যাস পুরোপুরি শুকিয়ে গেছে। আর একটু একটু নাড়ালে একটু খসে খসে নিচেও পড়ে যাচ্ছে। চলো একেবারে এটা ধুয়েই আসি, তারপর দেখি কি হয়। হাতটা পরিষ্কার করে নিয়েছি, আর সত্যি কালকে আমরা হাতে একেবারে সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি, ভালো মতনই কিন্তু ট্যান পড়েছে। ওসব নিয়ে আর আমার মাথা ঘামালে চলবে না, ও আস্তে আস্তে না হয় চলে যাবে, কিন্তু একটা জিনিস মানতেই হচ্ছে, হাতটা প্রচন্ড ভাবে নরম হয়ে গেছে। আমি একটু ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিচ্ছি। সত্যি কথা, এই মাঠটার মধ্যে এমন কি যে বস্তু আছে সেটা একটুখানি ভালোভাবে দেখতে হবে। আমি সেরকম ভাবে খোঁজ নিইনি, তবে হাতে যে একটা খসখসে ভাব ছিল সেটা কিন্তু একদম গায়েব। এই দেখো আমার নতুন ফোন। কি, তোমরা একটুখানি গুগলি খেয়ে গেলে তো? এটা আমার নতুন ফোন নয়, এটা কিন্তু আমার পুরনো ফোনই। তবে গেট আপটা একদম নতুন। এই যে ওপরে দেখছো স্ক্রিন গার্ড লাগানো হয়েছে, এই স্ক্রিন গার্ডটা কিন্তু এতদিন লাগানো ছিল না। আসলে এটার এলসিডিটা খারাপ হয়ে গেছিল এবং তারপরে এই এর নতুন এলসিডি লাগানোর পরে আজ স্ক্রিন গার্ড লাগাতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য একটা ম্যাট ফিনিশের স্ক্রিন গার্ডও লাগানো হয়েছে। আর পেছনে এই যে ব্যাক কভারটা ছিল, এটার যে কি খারাপ অবস্থা হয়েছিল, একেবারে ফুটি ফাটা কন্ডিশন। সেইটা একরকম ভাবে চলছিল। সৌরভ বলল যে এবার এটাকে চেঞ্জ করতেই হবে, এরকম ভাবে রাখা যায় না। যদিও এখানে অনেকেই ওয়ান প্লাস ফোন ব্যবহার করে, কিন্তু কভারটা পাবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ ছিল। তবে একই কভার আমি পেয়ে গেছি। জব সুইচ করার পরে আমি নিজেকে এইটা উপহার দিয়েছিলাম প্রায় ৩ বছর আগে। কিন্তু এতটাই মায়া পড়ে গেছে এই ফোনটার ওপর যে চট করে পাল্টাতে ইচ্ছে করে না। আমাকে সৌরভ জন্মদিনে বলেছিল, তুই এক কাজ কর, যেহেতু তুই ভালো মতন ভিডিও বানাচ্ছিস, তুই একটা আইফোন নিয়েই নে। কিন্তু নিজের উপার্জনে কেনা এরকম একটা জিনিস চট করে পাল্টাতে আমার একদমই মন চায় না। সেই জন্য ভাবছি এইটাই আপাতত ইউজ করি। আর জানো তো, একজন মহান ব্যক্তি বলেও গেছেন, ভিডিও যখন শুরু করছো তখন তোমার কাছে যা আছে তাই দিয়েই শুরু করো। কোনো হাইফাই মডেলের ফোনও প্রয়োজন নেই। ভিডিওর কন্টেন্টের উপর জোর দাও, দেখবে আস্তে আস্তেই কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে শুরু করবে। আমি আবার একটুখানি ওল্ড ফ্যাশন কিনা, আমার এই ধরনের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। রাতেও কিন্তু আজকে আমাদের সেম মেনু। খিচুড়ি তো রয়েইছে, তবে তার সঙ্গে এবেলা আর ডিম ভাজা করব না, সেই জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। আর বাড়িতে কয়েকটা সসেজ রয়েছে, সেটাকেও হালকা করে আমি ফ্রাই করে নেব। এখন হয়তো মনে হতেই পারে খিচুড়ির সঙ্গে কে আবার সসেজ ভাজা খায়। আসলে এগুলো সবই হচ্ছে গ্যাটিস। যা রয়েছে বাড়িতে সেটা দিয়ে একটুখানি খাওয়া যাক, মানে ওই ভাজাভুজি পাশে হলেই তো হলো। খিচুড়ির সাথে এগুলোই একটু দরকার পড়ে। এই কালারফুল পাঁপড়গুলো দেখতে না আমার ভীষণ মজা লাগে, বিশেষ করে যখন গরম তেলের মধ্যে এগুলোকে ছাড়া হয়, কিরকম আস্তে আস্তে ফুলের মতন ফুলে ওঠে। এইটা অবশ্য শেষের পথে।
আগামীকাল ভাবছি একটুখানি কই ইন্ডিয়ান স্টোর, মানে যেখান থেকে আমরা ইন্ডিয়ান জিনিস কিনি সেই দোকানটাতে যাব, আর গিয়ে এই পাঁপড়গুলো একবারে নিয়ে চলে আসব। আরো কয়েকটা জিনিসও কেনার আছে, কারণ এই জিনিসগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তখন মনে হয় যে বাপরে আবার ওই দোকানটায় যেতে হবে, আর কত দূরে দোকানটা যেন। রাতের খাবার নিয়ে চলে এসেছে খিচুড়ি, তার সঙ্গে সসেজ ফ্রাই আর কিছুটা পাঁপড় ভাজা। এটা অবশ্য সৌরভের প্ল্যাটার, কারণ ওকে আবার এরকম ভাবে আলাদা আলাদা করে দিতে লাগে। আমি কিন্তু আবার একটা পাতের মধ্যেই সব নিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা জমাট বেঁধে যেন আরো বেশি টেস্টি লাগছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই সেউতি স্টোরিজ এর পাশে থেকো। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের মতন জানাই বাই।